শোলাকিয়া ও গোড়ে শহীদ ময়দান সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত। এলাকায় যারা আছে সবাই একসঙ্গে নামাজ পড়তে পেরে খুবই আনন্দ বোধ করছে। সবাইকে ঈদ মোবারক। এখন সবাই আনন্দ করবো। আজ পুরো দেশবাসীকে জানাই আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। পশু জবাই শেষে মাংস কাটা ও বন্টন চলছে চামড়া সংগ্রহ। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য। সুনামগঞ্জে বাঁধ ভেঙে গৃহহারা পরিবারগুলোতে নেই ঈদ আনন্দ। অন্যের ভিটায় আশ্রয়, পাশে থাকার আশ্বাস প্রশাসনের। আমার একবারে ঘরবাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে, যা আছেন গরু মাল বাচ্চা যা আছে সব নিয়ে গেছে। আর 500 মণ ধান আছে, আমার 16 আনা লই যাইছে। আমি কোনো মতে আমার বাচ্চারা লইয়া আমি জান বাঁচাইছি। এই ধরনের যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়, আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। খুশির ঈদে মাতোয়ারা সারা দেশ। অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। বৃহৎ দুটি জামাতের আয়োজন ছিল শোলাকিয়া ও গোড়ে শহীদে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এরপর পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা। দর্শক, আমরা এই রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। সকাল ৯টায় শুরু হয় ১৯৮তম ঈদের জামাত। অংশ নেন অর্ধলক্ষাধিক মুসল্লি। মুসল্লিদের আসা যাওয়ার সুবিধায় এবারও ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। নিরাপত্তা ছিল জোরদার। ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় মোনাজাত। আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। দেশের আরেক বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ। সেখানেও নামাজ পড়েছেন অর্ধলক্ষাধিক মুসল্লি। সকাল 8:30টায় শুরু হয় জামাত। নামাজ পড়ান মাওলানা মাসুদুর রহমান। ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসলিম উম্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মোনাজাত। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহ ময়দানে। নামাজ পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এছাড়া নগরীর 390টি স্থানেও নামাজের ব্যবস্থা ছিল। রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেট মাঠে। অংশ নেন কয়েক হাজার মানুষ। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডেও ছিল নামাজের ব্যবস্থা। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ময়দানে। এছাড়া নগরীর সাহেব বাজার, বড় রাস্তা, টিকাপাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সহ পাড়া মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে ছিল নামাজের ব্যবস্থা। বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে জেলার সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে চরমোনাই দরবার শরীফে। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ ময়দানে। সকাল 7:30টা ও 8:30টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ নগরীতে ঈদের প্রধান জামাত হয়েছে আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এছাড়া সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের নামাজ শেষে সারা দেশে পশু কোরবানি করেছেন মুসল্লিরা।
শুরু হয়েছে চামড়া সংগ্রহ। বিভাগীয় শহরগুলোতে গ্যারেজ, রাস্তাঘাট কিংবা সিটি কর্পোরেশনের নির্ধারিত এলাকায় পশু কোরবানি দেওয়া হয়েছে। জেলা ও উপজেলাগুলোতে নিজের সুবিধামতো স্থানে পশু জবাই দিয়েছেন মুসল্লিরা। কোরবানি শেষে চলছে মাংস কাটা, বন্টন ও পরিচ্ছন্নতার কাজ। বাসাবাড়িতে সেই মাংস রান্নার আয়োজন চলছে। বাড়ির বৃদ্ধ থেকে শিশু সবার মাঝে এই উৎসবের আমেজ। এবার 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য সরিয়ে নেওয়া হবে। বাতিল করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি। বিকাল 3টা থেকে রাতের মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দর্শক, এবার একটু যেতে চাই আমার সহকর্মীদের কাছে। ঈদ পরবর্তী কোরবানির খবরগুলো আমরা নিতে চাই। রাজশাহীতে রয়েছেন সহকর্মী শিবলি নোমান, যাব তার কাছে। শিবলি, পশু কোরবানি শেষে চামড়া সংগ্রহের কি অবস্থা? বর্জ্য অপসারণে কতটা প্রস্তুত আছে প্রশাসন? শাওন, কোরবানির আসলে একটি বড় অংশ বলা যায় যে প্রায় শেষের পথে, এবং পাড়া মহল্লায় যে কোরবানিগুলো হয়েছে সেখানে চামড়া সংগ্রহের যে বিষয়টি সেটি আমরা দেখতে পেয়েছি যে মৌসুমি ব্যবসায়ীদের চেয়ে আসলে এবার মাদ্রাসা বা লিল্লা বোর্ডিংয়ে চামড়া দেওয়ার প্রবণতাটি বেশি। আর বর্জ্য অপসারণের যে ব্যাপারটি, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটিকে বলে সেকেন্ডারি ট্রান্সফরমেশন সেন্টার, অর্থাৎ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই আবর্জনা বর্জ্য এনে এখানে আসলে জমা করা হয় এবং এইখান থেকে পরবর্তীতে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন ইতোমধ্যে কোরবানির যে বর্জ্য অপসারণ প্রক্রিয়া, পাড়া মহল্লা অলিতে গলিতে থেকে যে বর্জ্যগুলো আনা হচ্ছে ভ্যানে করে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া আজকে চলবে সারাদিন। এবং সিটি কর্পোরেশনের একটি লক্ষ্যমাত্রা রয়েছে, তারা যেটি আশা করছে যে আজকে সন্ধ্যার মধ্যেই যে পাড়া মহল্লা থেকে বর্জ্য সেটি পুরোপুরি অপসারণ করা হবে। এবং সিটি কর্পোরেশন থেকে নির্দেশনা রয়েছে যে যাতে করে যত্রতত্র পশু জবাই করে যাতে কোনো রকম পরিবেশ দূষণ না ঘটে, সেই জন্য তারা সচেতনতা তৈরি করেছেন। পাশাপাশি যেটি হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় বিভিন্ন সমিতি বা ক্লাব তাদের উদ্যোগে, এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের উদ্যোগে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে বিনামূল্যে। এই ব্লিচিং পাউডারগুলো দিয়েও এই যে দুর্গন্ধ বা এটি যেন না হয় সেটি নিশ্চিত করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি, আপনি জানেন যে রাজশাহী একটি সুখ্যাতি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে, সেই সুখ্যাতিটি যাতে অটুট থাকে সেই লক্ষ্যে আসলে সিটি কর্পোরেশনের যে কর্মীরা, পরিচ্ছন্ন কর্মীরা, তারা নিরলস কাজ করে চলেছেন এবং তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আমি ফিরতে চাই আপনার কাছে। শাওন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। এবার যাব বরিশালের সহকর্মী কাউসার হোসেন সঙ্গে আছেন। কাউসার, চামড়া সংগ্রহ কার্যক্রম কেমন চলছে? পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন। শাওন, বেশিরভাগ জায়গায় কোরবানি শেষ হয়ে গেছে এবং মাংস কাটার কাজও শেষ পেরায়, এবং যেসব জায়গায় কোরবানি দেওয়া হয়েছে সেখান থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা বা শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ করছেন এবং পাশাপাশি যারা মৌসুমি ব্যবসায়ীরা আছেন তাদেরকেও আমরা দেখেছি চামড়া সংগ্রহ করতে। এবং বিকেল নাগাদ এই চামড়াগুলো, যারা বরিশালে মূলত চামড়ার ব্যবসা করেন, ঢাকার ট্যানারি মালিকদের সাথে যাদের যোগাযোগ রয়েছে, ব্যবসা রয়েছে, তারা সংগ্রহ করবেন বিকেল নাগাদ, এবং আগামীকাল থেকে সেই চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণের কার্যক্রম শুরু হবে। এবং যে কোরবানির কারণে যে বর্জ্যর সৃষ্টি হয়েছে সেই বর্জ্যগুলো অপসারণের কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে দুপুর 2টা থেকে। বরিশাল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে প্রায় 100 খানেক পরিচ্ছন্নতা কর্মী এই যে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবেন। এবং বরিশালের যে 222টি জায়গায় কোরবানি দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু অনেকেই তাদের বাড়ির সামনে কোরবানি দিয়েছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে মানুষ অনেকটাই সচেতন, তারা কোরবানির পরে নিজেরাই নিজেদের উদ্যোগে যে কোরবানির যে রক্ত রয়েছে সেগুলো ধুয়ে ফেলছে, বা আনুষঙ্গিক যেগুলো দিয়ে ধোয়া যায় সেগুলো কিন্তু তারা ধুয়ে ফেলছে। এবং যে বর্জ্যগুলো অপসারণ করতে হবে সেগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাগ সরবরাহ করা হয়েছে। সিটি কর্পোরেশন বলেছে যে প্রায় 5000 ব্যাগ তারা রিজার্ভ রেখেছেন এবং বরিশাল নগরীতে এবার প্রায় 4500 কোরবানি হবে। সেক্ষেত্রে সেই ব্যাগের মাধ্যমেই বর্জ্যগুলো নির্ধারিত স্থানে রাখা হবে এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা দুপুর 2টা থেকে সেই বর্জ্যগুলো অপসারণ শুরু করবে। এবং
তারা জানিয়েছেন যে তারা লক্ষ্য নির্ধারণ করেছেন 4 ঘন্টা অর্থাৎ সন্ধ্যা 6টার মধ্যেই তারা যে কোরবানির বর্জ্য রয়েছে সেটি অপসারণ করতে চায়। যদি 6টার মধ্যে না পারে সেখানে রাত 8টার মধ্যেই তারা কোরবানির বর্জ্য অপসারণ করবেন এবং কোরবানির বর্জ্য অপসারণ শেষে যে দৈনন্দিন যে বর্জ্যগুলো রয়েছে সেটি অপসারণের কাজ শুরু হবে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট শেষ হওয়া দরকার, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ার তোলাপুরে ঈদের নামাজ পড়েন তিনি। কুশল বিনিময় করেন এলাকাবাসীর সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতি যেন তেন ভোট আর চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, ভোটের সমতল মাঠ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না। প্রধান উপদেষ্টা যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের জন্য 3টি গরু কোরবানি দেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্বজনদের খোঁজ খবর নেন তিনি। আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। সুনামগঞ্জে এক রাতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ভেসে গেছে 4টি দরিদ্র পরিবারের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধ পাড়ে। ভেসে গেছে ঈদের আনন্দ। ক্ষয়ক্ষতি এড়াতে ফসল ঘরে তোলার পর নিরাপদ জায়গায় বাঁধ কাটার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তাহিরপুরের মাটিয়ান হাওর উজানের আকস্মিক ঢলে গেল 30 মে ভেঙে যায় অস্থায়ী বাঁধ। তাতে ঘর হারিয়েছেন বড়দল গ্রামের নির্মাণ শ্রমিক আফলাকুল। ম্লান পরিবারের ঈদ আনন্দ। আমার ঈদের কোনো অবস্থা নাই, ঈদ করবো এই বান ছুটিয়া আমার একবারে ঘর বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে। যা আছেন গরম মালবাত্তা যা আছে সব নিয়ে গেছে। আফলাকুলের মতো গৃহহীন আরও 3টি পরিবার উজানের ঢলের সাথে ভেসে গেছে সব। দিশেহারা ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন অন্য বাঁধ পারে। ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে সেখানে ঠাঁই নিয়েছেন আরও 10 থেকে 15টি পরিবার। বাচ্চা কাচ্চা লইয়া আমি ঘরে আসলাম, বেডান বাড়িতে আসিন না, আর 500 মণ ধান আসিন আমার 16 না লই যাইছে। আমি কোনো মতো আমার বাচ্চারা লইয়া আমি জান বাঁচাইছি। হঠাৎ বন্যা এই বান আসিন হাওড়া বেরিবান, এই বান ভাঙ্গে আমার বাড়ি দোলান এগুলো 5-7টা ঘর আছে লইয়া গেছে। ঝুঁকিতে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষতিগ্রস্তদের ঘরসহ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রশাসনের। স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের ভাঙনের সম্মুখীন না হয়। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা ভবিষ্যতে চেষ্টা করব তাদেরকে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য। অনুরোধ করব জনগণের কাছে যেন তারা এই ধরনের যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়। আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে বাঁধ। হাওরপাড়ে ব্লক পাথর দিয়ে বিশেষ ঘর নির্মাণ ও সময় মতো বাঁধ কেটে দেওয়ার পরামর্শ হাওর বাঁচাও আন্দোলনকারীদের। সাধারণ মানুষের জন্য একটা প্রস্তুতি তার সামর্থ্য অনুযায়ী বাঁশ, তারপরে চাটাই এই সমস্ত দিয়ে তৈরি করা উচিত, যাতে ঢোলের প্রাথমিক ধাক্কায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। নির্দিষ্ট জায়গা থেকে আসলে বাঁধ কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বাঁধ কেটে দেওয়া হয়নি। এই নির্দিষ্ট জায়গায় বাঁধ না কেটে দেওয়ার কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। মুখ দিয়ে ছবি আঁকতে পারেন খুলনার চিত্রশিল্পী মিলন বিশ্বাস। গড়েছেন আর্ট একাডেমি। সেখানে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অসংখ্য শিক্ষার্থী।
একাডেমিও যেন মিনি জাদুঘর, যেখানে স্থান পেয়েছে বিলুপ্ত নানা জিনিসপত্র। একজন জাদুশিল্পীও তিনি, লিখেছেন গান, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প। মুখে পেন্সিল নিয়ে এক একটি আঁচড়, তাতেই নিখুঁত ফুটে উঠতে শুরু করলো চোখ মুখ। মাত্র 10 মিনিটেই দৃশ্যমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল। এভাবেই যে কোনো ছবি আঁকতে পারেন মিলন বিশ্বাস। শখ থেকে নেশা, তারপর পড়াশোনা করেছেন খুলনা আর্ট কলেজে। তার ধ্যান জ্ঞান জুড়েই ছবি আঁকা। ছোটরা যেমন বইয়ের পাতা, খাতার পাতা এভাবে ছবি আঁকে, আমিও তেমনি রবি ঠাকুরের ছবি আঁকছিলাম। তো ছবি এঁকে কাকা দেখে খুব প্রশংসা করে এবং বলে যে তুমি এসএসসি পাস করো, ভালো করে পড়াশোনা করে খুলনা আর্ট কলেজ আছে, ওখানে পড়াশোনা করতে পারবা। শেখাতেও ভালোবাসেন এই চিত্রশিল্পী। শহরের ইকবালনগরে 2003 সালে গড়ে তুলেছেন খুলনা আর্ট একাডেমি নামের প্রতিষ্ঠান। সেখানে প্রশিক্ষণ দেন মিলন। তার 2 শতাধিক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে অনেকে পেয়েছে সেরাদের সাফল্য। 10 সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংটা আমি চালু করি। তো চালু করার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি যেটা পারিনি, আমি যতটুকু শিখেছি, এই শিক্ষাটা আমি অন্যের মাঝে বিলিয়ে দিয়ে আমি তাদের স্বপ্নর মাধ্যমে আমার স্বপ্নটাকে আমি ফুটিয়ে তুলতে চাই। মিলন বিশ্বাসের আঁকা অসংখ্য ছবিতে রয়েছে পরিবেশ সুরক্ষা, মানুষ বাঁচাও সহ বিভিন্ন বার্তা। হাজারখানেক কবিতা ও গানও লিখেছেন। ছোট গল্প ও প্রবন্ধ লিখেছেন শতাধিক, যা বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে। সে শুধু ছবি আঁকে না, সে কবিতা লেখে, গান লেখে, প্রবন্ধ লেখে এবং বইয়ের যারা কবিতা গল্প লেখে তাই সে বইয়ের প্রচ্ছদ করে। অনেক ছাত্র এবং ছাত্রী রয়েছে যারা দেশে এবং দেশের বাহিরে তার কাছ থেকে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় তাদের অবদানগুলো তুলে রাখছে। তার ছবিগুলোর ভিতরে অনেকগুলো মোটিভ দেখতে পাই, যেমন হচ্ছে কোনো সময় প্রকৃতি প্রেম, কোনো সময় পশু পাখির উপরে আমরা একটা প্রেম ভালোবাসা দেখি। মিলনের বাসা যেন ছোটখাটো জাদুঘর। সংগ্রহশালায় পুরাতন রেডিও, ক্যাসেট, ল্যাম্প, টর্চ লাইট সহ বিভিন্ন দুর্লভ সামগ্রী। আছে নানা শিল্পকর্ম। দৃশ্য, ঘর, গাছ, নৌকা, মূলা এগুলো শিখি। ছবি আঁকার মাঝে মাঝে জাদু খেলা দেখায় আমাদের খুব ভালো লাগে। সিলেবাসের বাইরেও শিখছি। এখানে আমি অনেক কিছু আঁকি, এখানে অনেক কিছু সাজানো আছে, তাইও দেখে দেখে আমি আঁকি। হরিণের ছবি আছে, কুমির আছে, গাছগাছালি আছে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। আমার বাচ্চাদের এখানে এই আর্ট একাডেমিতে দিয়ে আমার বাচ্চাটা দেখতে খুব পছন্দ করে। 1980 সালের 5 মার্চ ঝালকাঠির খাজুরা গ্রামে জন্ম মিলন বিশ্বাসের। পেশাগত কারণে থিতু হয়েছেন খুলনা শহরেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ।